যদি দেখা যায় কোনো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বা কোনো সমস্যা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে স্ত্রী স্বামীর ঘর ছেড়ে চলে গেল, সেই ক্ষেত্রে খোরপোশে বা মেনটেন্যান্সের যে মামলা যদি স্ত্রী করতে চায় তাহলে কি করণীয় বা কীভাবে সেটা সম্ভব? মেইনটেনেন্স মামলাগুলো তিনি তো করতেই পারেন। তিনি তার স্বামী গৃহে থেকেও করতে পারেন, তিনি তার স্বামী গৃহ থেকে দূরে গিয়ে তার বাবার বাড়িতে গিয়ে যে জুরিডিকশন আছে সেটা যদি সেম জুরিডিকশন হতে পারে, কখনো কোনো তার সেই সেই মহিলা বা তার যে বাবার বাড়ির যে ঠিকানা আছে সেই ঠিকানাতে গিয়ে যে কনসার্ন লোকাল যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেখানে গিয়ে তিনি করতে পারেন, অথবা তিনি যেখানে ভাড়া আছেন, তিনি বর্তমানে যেখানে আছেন সেটা তার বাবার বাড়িও না হতে পারে, তার শ্বশুরবাড়িও না হতে পারে, বা তার বর্তমান কোনো যে ঠিকানা আছে সেই ঠিকানার লোকাল যে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেই ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি খোরপোশের জন্য আবেদন করতে পারেন। আচ্ছা, এইখানে খোরপোশ বলতে এখানে প্রথমেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বধূ নির্যাতনের একটা মামলা দিয়ে খোরপোশের দাবি করা হয় বা খোরপোশের মামলা করা হয়। এইটা কতটা যুক্তিসঙ্গত? মানে স্ত্রী ক্ষেত্রে সব ক্ষেত্রে কি বধূ নির্যাতন এইভাবে মামলাটা করে বা করতে পারে? বধূ নির্যাতন তিনি তো মহিলারা যদি মনে করেন যে সে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে অ্যাবিউজ হচ্ছে তার স্বামীর দ্বারা, তার স্বামীর ফ্যামিলির পার্সনের দ্বারা, আত্মীয়দের দ্বারা, হ্যাঁ, কখনো কখনো তারা নাও হন, কখনো কখনো তাদের নিজেদের ব্যক্তিগত অনেক স্বার্থ থাকে, সেইগুলো ইন্টারনাল তাদের ব্যাপার, সেই সব বিভিন্ন কারণে সে মনে করে যে তার হাজব্যান্ড এগেনস্টে 498-এ যে কেসটা ছিল আগে প্রেয়ার যে হচ্ছে আমাদের আইপিসিতে ছিল, তো সেই মামলাটা তারা করতেন এবং এখনো করেন। কিন্তু এইটা নয় যে ওই মামলাটা ম্যান্ডেটরি করতেই হবে। ওটা ছাড়া কোনো বিবাহিত মহিলা তার হাজব্যান্ডের তরফ থেকে হাজব্যান্ডের এগেনস্টে বা হাজব্যান্ডের কাছ থেকে মেইনটেন্স বা খোরপোশের মামলা তিনি করতে পারেন। তার জন্য ওটা করতে হবে যে তাকে গার্হস্থ্য অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এইটা প্রয়োজন নেই। তার জন্য তার মনে হচ্ছে যে তার হাজব্যান্ড বা হাজব্যান্ডের ফ্যামিলি পার্সন, শ্বশুর শাশুড়ি, যদি তারা হচ্ছে তাদের অর্থ যথার্থ অর্থ থাকে তাকে মেনটেন করার জন্য, সে যদি ফিল করে, তো সেই ক্ষেত্রে সে তাদের থেকে খোরপোশের জন্য কনসার্ন যে ম্যাজিস্ট্রেট কোর্ট বললাম, লোকাল যে ম্যাজিস্ট্রেট কোর্ট তার ঠিকানা, সে সেখানে মামলা করতেই পারে। এর জন্য ওই মামলাটা করার দরকার নেই। এখানে মানে খোরপোশের জন্য যে মামলাটা করবে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়েই তাকে কমপ্লেনটা করতে হবে বা আবেদনটা জানাতে হবে, তাই তো? অবশ্যই। এখানে লোকাল পিএসএ কোনো ভূমিকা থাকবে না? না, এই মামলাটা এটা তো অ্যাকচুয়ালি মানে ক্রিমিনাল মামলা নয়, এটা হচ্ছে, এটাকে আমরা বলি কোয়াজি সিভিল মামলা। হ্যাঁ, সিভিল নেচারটা সিভিল। হ্যাঁ, তো সেহেতু আমরা থানাতে আমরা জেনে যাই যে যখনই কোনো ক্রিমিনাল টাইপ বা ক্রিমিনাল মামলা হয় তখন আমরা কনসার্ন থানাতে যাই। থানাতে দেখতে হবে তার নেচারটা কেমন, ক্রাইম কেমন টাইপের সেটা দেখতে হবে। তার উপরে সে কনসার্ন পিএস কগনিজেন্স নেয়, মানে ওই এটা নেয়, আপনার এফআইআর লজ করে। সে যদি মনে করে এটা কগনিজেবল অফেন্স নয়, হ্যাঁ, তাহলে কি কগনিজেবল অফেন্স, এইগুলো ছোটো শব্দ, এই শব্দগুলো খুব মারাত্মক। এইগুলো মানে ল স্টুডেন্ট বা একটু এলাবোরেট না করলে বোঝা মুশকিল। হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আমাকে অমুকজন মারধর করছে, সে বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার করছে, মানসিক টর্চার করছে, আমি থানায় চলে গেলাম, থানায় গিয়ে বললাম যে হচ্ছে অমুকের এগেনস্টে আমি একটা এফআইআর করতে চাই। কনসার্ন ওসি বা আইসি অফ দ্য পিএস সে ডিসাইড করবে যে সেই যে ফ্যাক্টটা তার সামনে এসছে তার নেচারটা কেমন, তার ডেপথ কেমন, তার জন্য প্রয়োজনে প্রিলিমিনারি একটা ইনকোয়ারি করে। এখন নতুন যে আইন এসেছে আমাদের ক্রিমিনাল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আমরা যাকে শর্ট ফর্মে BNSS বলি, সেখানে তো মানে ক্লিয়ার করে দিয়েছে যে প্রিলিমিনারি যদি আপ টু 7 years যে কেসেসগুলোর পানিশমেন্ট হয় সেইগুলোতে প্রিলিমিনারি ইনকোয়ারি ম্যান্ডেটরি,
ওটা করতে হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন of the concerned DSP of the local authority, local district, অথবা সিপি অফ দ্য লোকাল কমিশনারেট, এই অনুযায়ী করতে হয়। কিন্তু যেহেতু এটা মেনটেন্যান্সের মামলার কথা আপনারা বলছেন, সেহেতু মেনটেন্যান্সের মামলা কোর্ট সংগত মামলা সবসময় কোর্টেই করতে হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো কারণে স্বামী স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো, স্ত্রী চলে গেল, বেশ কিছুদিন চুপচাপ থাকলো, হয়তো 2 বছর বা 3 বছর বা 4 বছর পরে হঠাৎ করে একজন মনে করলো যে এবার হয় ঘর করুক না ডিভোর্স দিক, কিন্তু তখন হয়তো স্ত্রী দিতে চাইছে না, স্ত্রী ডিভোর্স দিতে চাইছে না বা সংসারে ফিরে আসতে চাইছে না। সেক্ষেত্রে ধরুন সে চাকুরিজীবী, অর্থাৎ কোনো সরকারি চাকরি করে, সে যে ছেলে সে হয়তো সরকারি চাকরি করে, কিন্তু সেই ক্ষেত্রে যদি ডিভোর্স না দেয় বা মিউচুয়াল ডিভোর্স না পায়, সে অন্য জায়গায় বিয়ে করতে পারছে না। এদিকে একটা শঙ্কা বা ভয়ে রয়েছে যে স্ত্রী যদি খোরপোশের মামলা করে বা অন্য নামে যদি অন্য কোনো বধূ নির্যাতনের মামলা করে, সেক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। সেটা কতটা যুক্তিযুক্ত? না দেখুন, এই সম্পর্ক ডিভোর্স হওয়া না হওয়া এগুলো তো নিজেদের, মানে যে মহিলা করতে চাইছেন তিনি যদি মনে করেন যে আমি ডিভোর্স দিতে চাইছি না, কিন্তু খোরপোশটা আমি রিসিভ করতে চাইছি ফ্রম হাজব্যান্ড, তো সেইটা তিনি তো করতেই পারেন। কিন্তু পাশাপাশি এটাও তাকে, যে হাজব্যান্ড আছে তাকেও অনেকটা অ্যালার্ট থাকতে হবে যে সেই মহিলা, কারণ এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক অবজারভেশনে বিভিন্ন রকমভাবে সাইড করছেন আমাদের আমাদের অনারেবল হাইকোর্ট সুপ্রিম কোর্ট, যে সেই মহিলা অন্য কোনো যে রিলেশনশিপের মধ্যে আছে কিনা, সেই রিলেশনশিপ যদি এস্টাবলিশ করা যায় ডিউরিং ট্রায়াল, তাহলে দেখা যাবে কোনো এক সময় সে ওই খোরপোশটা কতটা মেনটেনেবল হবে বা কতটা তার স্থায়িত্ব হবে, সেটা একটা কোশ্চেন মার্ক চলে আসবে। কিন্তু কোনো মহিলা সে বিয়ে না করে, ফার্দার নতুন কোনো বিয়ে না করে, সে খোরপোশ মামলা চালিয়ে যেতেই পারেন এবং তার থেকে চাইতেই পারেন, এবং তার জন্য কনসার্ন হাজব্যান্ড যে আছে তাকে সাফার করতেই হবে। বধূ নির্যাতনের মামলার কোনো মেয়াদ আছে যে এতদিনের মধ্যে লোকাল থানায় একটা কমপ্লেন করতে হয়? অ্যাকচুয়ালি আমি তো শুরুতেই বললাম ওরকম কোনো নিয়ম নেই, কিন্তু ঘটনা হচ্ছে দেখতে হবে কজ অফ অ্যাকশনটা যদি দেখালো এরকম হয় যে আমি আজকে আমার গন্ডগোল হলো, আমি সেটা 1 মাস 2 মাস বা 1 বছর পরেও করতে পারি, এবং তার রিজনেবল গ্রাউন্ড দেখাতে, যদি আমার লেট হয়, যদি আমার বধূ নির্যাতনের কেস করতে থানাতে, অথবা কখনো থানা যদি নাও নেয়, কখনো কোর্টে আমরা মামলা করি, তো সেই ক্ষেত্রে তার যে লিমিটেশনের কথা বলা হচ্ছে সেইটা যদি ইনকেস ডিলে হয়, সেই রিজন অফ ডিলের কারণটা সেখানে মানে ক্লিয়ারভাবে বলতে হয় কেন ডিলেটা হয়েছে। তারপরে সেটা প্রপার ইনকোয়ারি করে, বা যদি কোর্ট মনে করে, কোর্টের কাছে যদি আমরা যাই, কোর্ট যদি মনে হয় এটা মেনটেন, এটা অ্যালাউ করা যাবে, অ্যালাউ করবে, অথবা যদি থানাতে আমি আজকের দিনে কোনো বধূ নির্যাতনের একটা প্রবলেম ক্রিয়েট হলো, আমি আফটার 5 ইয়ার্স আমার মনে হলো না ওনার এগেনস্টে আমি একটা মামলা করে দিই আমার হাজব্যান্ডের এগেনস্টে, যদিও আমি তার সাথে থাকি না। তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক কোশ্চেনের ব্যাপার। সেই ক্ষেত্রে দেখতে হবে যে থানা নিতে বাধ্য। বধূ নির্যাতন সবসময় যে শারীরিকভাবে তার সঙ্গে হয় না, তার মেন্টালি হতে পারে, তার পথমধ্যে তাকে বিভিন্ন রকমভাবে ইন্টিমেশন করে করা হতে পারে না। সেক্ষেত্রে দেখা যায়, 2-1টা ক্ষেত্রে দেখা গেছে যে সাধারণত যে স্ত্রীরা, তারা বধূ নির্যাতন বলতে শারীরিকভাবে অত্যাচারকে বোঝায়, অনেকে বোঝে আর কি। সেই ক্ষেত্রে এটা কি মেডিকেল রিপোর্ট থাকা বাধ্যতামূলক সেই শারীরিক অত্যাচারের ক্ষেত্রে? না, মেডিকেলটা শারীরিক নির্যাতন সবসময় যে মারলে, যে এখন তো মানুষ খুব চালাক হয়ে গেছে, মানুষ অনেক রকম মারধর করে, তো তার জন্য যে তাকে কেটে যেতে হবে, তার ফেটে যেতে হবে, এরকম বিষয় নয়। অনেক রকম টেকনিক্যালি অনেক রকমের তাকে অত্যাচার করা যায়। সে যদি কনসার্ন ওয়াইফ যদি মনে করে যে হ্যাঁ সে আনসেফ তার শ্বশুর বাড়িতে, তার হাজব্যান্ডের কাছে, তো সেই ক্ষেত্রে সে মামলা করতে হবে, তার জন্য তাকে কাটাছাড়া দেখানোর প্রয়োজন হবে না।
এটা যদি ওই কাটাছেঁড়া আছে কি নেই, তাকে তার হাত ভেঙে গেল কি পা ভেঙে গেল, তার মাথা ভেঙে গেল, এইটা যদি আগামী সময় যখন ট্রায়াল প্রসিডিং চলে কোর্টের মধ্যে, তখন সেটা এভিডেন্টলি ভ্যালু কতটা আছে কি নেই সে কেস করার ব্যাপারে সেগুলো আসবে। কিন্তু 498-এ যেটা বধূ নির্যাতন ছিল আমাদের, হ্যাঁ, সেটা কিন্তু হবে, মানে সেটা তিনি করতেই পারেন, তার জন্য প্রবলেম নেই। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্ত্রী চলে গিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে, কিন্তু যার সঙ্গে ছিল বা যার হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ড তাকে যখন বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, সে ডিভোর্স দিতে চাইছে না এবং অন্য একজনের সঙ্গে রিলেশনে রয়েছে, সেক্ষেত্রে সেই স্ত্রী থেকে কীভাবে মুক্তি পাবে? মুক্তির সন্ধানে পৃথিবীর লোক ব্যস্ত, ওই জন্য কুম্ভমেলাতে মহাকুম্ভে চলে যাচ্ছে। তো মুক্তি ওইভাবে পাওয়া মুশকিল। মুক্তি এটা তো নেগোশিয়েটের ব্যাপার। হ্যাঁ, যদি কেউ কোনো মহিলা মনে করেন আমি কোনো আমার হাজব্যান্ডকে আমি তার জীবনটাকে মানে সমস্যাগ্রস্তভাবে রেখে দেবো, তাহলে তিনি পারেন, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে পারেন। কীভাবে পারেন? যে হ্যাঁ, তিনি তার ফার্দার কোনো লিগাল ম্যারেজ করলো না করে তার যে যদি কখনো কোথাও পরকীয়া থাকে বা না থাকে, তিনি তার মতন করে আলাদা রয়েছেন। এমনকি দেখা গেছে যে একই রূপের নিচে আছেন, একই ছাদের নিচে একই বাউন্ডারির মধ্যে আছেন, কিন্তু তার হাজবেন্ড থেকে সেপারেট থাকেন। তো সেই ক্ষেত্রে এবং তার সে চাইলে করতেই পারেন, মানে যদি তাকে সাফার করানোর ইচ্ছা থাকে করতেই পারেন। এর জন্য এখানে কোনো মুক্তি পাওয়াটা মুশকিল, এর জন্য ভাগ্যের উপর ছাড়তে হবে। পরবর্তীকালে যার সঙ্গে চলে গেছে বা যার সঙ্গে থাকছেন, মানে রিলেশনে রয়েছেন, সেই ক্ষেত্রে যদি প্রমাণ করানো যায় বা প্রমাণ দেখানো যায়, তাহলে সেক্ষেত্রে কি কিছুটা সুরাহা হতে পারে? মানে কিসের প্রমাণ? মানে স্ত্রী চলে গিয়ে অন্য যার সঙ্গে রিলেশনে রয়েছে, সেই রিলেশনে যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ অন্য কারোর সঙ্গে চলে গেছে, ঘর সংসার ছেড়ে রিলেশনে রয়েছে, আমাকে সমস্যার মধ্যে ফেলবে বলে একরকম ষড়যন্ত্র বা একরকম প্ল্যানিং ছিল, সেটা যদি প্রমাণ করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? এখন ডিজিটাল এভিডেন্স এসেছে, আমাদের ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বলে একটা নতুন যে আইন এসেছে, সেই আইনে খুব ভালো একটা দিক এসেছে, সেটা হচ্ছে যে ডিজিটাল এভিডেন্স এর মধ্যে ইলেকট্রনিক কমিউনিকেশন রকম টাইপ অফ এডুকেশন সিস্টেম চলে আসছে। তো সেইগুলো তার অথেন্টিসিটি কতটা কি, সেটা হচ্ছে ম্যাটার অফ ইনভেস্টিগেশন যদি ক্রিমিনাল ম্যাটার হয়, আর যদি অন্যভাবে ম্যাটার হয় সেটা এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট যদি মনে করে হ্যাঁ হচ্ছে এটা ফেক নয়, কারণ এখন তো এআই সিস্টেমও বেরিয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো সেইটা তার জেনুইননেস, তার অথেন্টিসিটি কী আছে তার উপর ডিপেন্ড করে সেটা জাস্টিফাইড হবে। যদি জাস্টিফাইড হয় সেই ক্ষেত্রে কিন্তু সুরাহা হতে পারে। জাস্টিফাইড যদি হয়, যদি কোর্ট মনে করে, মানে এটা তো সম্পূর্ণ অবৈধ। একজনের সঙ্গে রিলেশন থাকা, একজনের স্ত্রী অন্য কারো মনে করেন অন্য কারোর সঙ্গে কারো ঘরে রয়েছে, দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে, কিন্তু এটা তো সম্পর্ক অবৈধ, যেটা ভারতবর্ষের স্বীকৃত নয়। একজনের সঙ্গে অবৈধভাবে যদি কারোর কেউ মেলামেশা করে বা একসঙ্গে থাকে, সেটা তো স্বীকৃত দিচ্ছে না কেউ। না, স্বীকৃত দিচ্ছে না সে ঠিক আছে, কিন্তু সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। প্রমাণ ছাড়া ওইভাবে আমাদের আইনটা এতটাই মানে কমপ্লেক্স সিম্পল, মানে জটিলতম সরল। হ্যাঁ, তো সেখানে কি হচ্ছে, সেখানে প্রমাণটা করা খুব টাফ। এটা আমি কার সাথে আছি বা না আছি এইটা ঠিকঠাকভাবে মনিটরিং করা, এটা মানে সহজলভ্য নয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ না ম্যাটার অফ ট্রায়াল, এবং তার এভিডেন্টলি ভ্যালু, আবারও বলছি বারবার, এখন ইলেকট্রনিক যে এভিডেন্সগুলো চলে এসেছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হ্যাঁ, ডিজিটাল এভিডেন্স, মেসেজ, ইমেল, এগুলো সব তো মানে হচ্ছে তার একটা এভিডেন্টলি ভ্যালু রয়েছে। হ্যাঁ, সেই এভিডেন্টলি ভ্যালুর উপর দাঁড়িয়ে কোর্ট যদি মনে করে যে হ্যাঁ এটা ঠিক, যে তিনি আলটিমেটলি এই মানুষটাকে সাফার করানোর জন্য উইলফুলি এগুলো করছে এবং এর পিছনে তার ইল ইন্টেনশন রয়েছে সেই মহিলার, কনসার্ন মহিলার, এক্ষেত্রে কোর্ট চাইলে তার ডিসিশন ক্যাপাসিটি তার মতন তিনি অর্ডার করতেই পারেন সেগুলো এগেনস্ট। যে এই ধরনের কেসের ক্ষেত্রে যে সমস্ত ছেলে বা পুরুষরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি সাজেশন দেবেন?
কী করণীয় যদি তাদের স্ত্রী কোথাও চলে গিয়ে থাকে বা তাকে ঝুলিয়ে দিয়ে থাকে বা মিথ্যাভাবে তাকে ফাঁসিয়ে দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কী সাজেশন দেবেন? না, সাজেশন বলতে কি, যদি দেখতে এগুলো না, এগুলো হচ্ছে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন দেখতে হবে কি, কারোর ওয়াইফ চলে যাওয়া, সে ওয়াইফ যাচ্ছে তার বিয়ের কতদিন পর, কারোর ওয়াইফ চলে যায় 6 মাস পর, কারোর 10 বছর পর, কারোর 20 বছর পর, কারোর 30 বছর পর। এগুলো ডিপেন্ড করে, সেই সমস্ত প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে সেই সমস্ত ব্যক্তির অবস্থান টানতে হবে। এখন জেনারেলি আমি যদি ধরি যে তার খুব বিয়ের কয়েক বছর, 5 বছর, 6 বছর বা 2 বছরের মধ্যে তার ওয়াইফ চলে গেল, বা তার এগেনস্টে বধূ নির্যাতনের কেস দিল, কোর্ট বসের মামলা দিল, তাকে সাফার করানোর জন্য, তাকে যন্ত্রণা দেওয়ার জন্য মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি করে রাখলো, ডোমেস্টিক ভায়োলেন্স কেস করলো, হ্যাঁ, তার নিজের জন্য, এবং তার সাথে যদি তার ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকে যার বয়স 7 বা 10-এর নিচে, 12-র নিচে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য ক্লেম করলো। পাশাপাশি দেখা যাচ্ছে যদি খোঁজ নিয়ে সেই ছেলেটি দেখলো যে তার ওয়াইফ অন্য কারোর সাথে ঘর বেঁধে রয়েছে বা তার সাথে বেশ আনন্দে উদযাপন করছে, তো সেই ক্ষেত্রে না সেই ছেলেটির মানে আমি বলবো যে অপেক্ষা করা উচিত, এবং খুব একজন ভালো লয়ারের সাথে কনসাল্ট করে ফোন যেটা বধূ নির্যাতনের যে কেসটা রয়েছে সেটা উতরানো উচিত। পাশাপাশি খরগোশের যে মামলাটা, এখন মানুষ না খুবই অধৈর্য, মানে খুব তাড়াতাড়ি তার সিদ্ধান্ত টেনে নেওয়ার চেষ্টা করে। ওই জন্য বলবো যে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, কারোর 2 বছর লাগে, কারোর 5 বছর লাগে, তাহলে দেখা যাবে একটা সময় পরে সেই যে মহিলা, তিনি যাকে হাজব্যান্ডকে সাফার করানোর টেন্ডেন্সি নিয়ে পথে নেমেছেন, সেই মহিলা একদিন পথ থেকে কোথায় অন্য কোথাও উড়ে চলে যাবে, তারই ঠিকানা থাকবে না। ওই জন্য ধৈর্য ধারণটা খুবই দরকার। হ্যাঁ, ধৈর্য ধারণ না করলে আমি ইমিডিয়েট স্টেপ নেব, এটা আমার ওয়াইফ আমাকে করেছে, আমার সামনে আবার হচ্ছে সে অন্য কারোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, যা তা করছে, সেটা করতে দিন। কারণ কি বললাম, বারবার বলছি, যে মানুষের ধৈর্য কম সে মানুষ কখনোই সাকসেস হতে পারে না। ওই জন্য যে কোনো কন্ডিশনে, সে ইয়াঙ্গার হোক, এজেড হোক, যে কোনো এজেরই হোক, মানুষ হোক না কেন, প্রত্যেকেরই উচিত ধৈর্য ধারণ করা, এবং যদি ঈশ্বর থাকেন তো সেই মালিক বা ঈশ্বরের উপরে আস্থা রাখা, তাহলে একটা সময় উতরে যাবেই। অনেক ধন্যবাদ।